যখন ও আসে তখন আমি বাড়িতে একাই ছিলাম। এটা তৃতীয়বার ছিল যখন ও আমার স্বামীর অনুপস্থিতিতে না বলেই আমাদের বাড়িতে আসে। নমস্কার অঙ্কিতা দেবী, কেমন আছেন আপনি? নমস্কার রঘুনাথ বাবু, আমি ঠিক আছি। উনি তো বাড়িতে নেই, 3 দিন পরে ফিরবেন। আপনার স্বামী বাড়িতে নেই তাই আমাকে আপনার দরজা থেকেই ফিরিয়ে দেবেন? তারপর যেটা হলো সেটা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো। দেখুন, আমাকে প্লিজ এইভাবে বিরক্ত করবেন না। যখন আমার হাজবেন্ড বাড়িতে থাকবেন তখনই আসবেন। এখন প্লিজ চলে যান। আচ্ছা, আপনার ছেলে কি এখনো স্কুল থেকে বাড়িতে ফেরেনি? না, আসলে দেখতে পাচ্ছি না তো। রঘুনাথ বাবু, আপনি কি চান আর কেন আমাকে এভাবে বিরক্ত করছেন? আপনি তো জানেন আমি কি চাই। অনেকবার তো আপনাকে বলেওছি, এটাও আমি আপনাকে বলেছি যে আপনার স্বামী সূর্য কোনোদিন কোনোভাবে কোনো কিছু জানতেও পারবেন না। দেখুন, আমার কথা শুনলে আপনি আর আপনার পরিবারের আমি খেয়াল রাখবো। কোনোদিন কোনো বিলাসিতার কোনো অভাব হবে না। আপনার স্বামীর বিজনেসে লাভও হবে আর তাদের সবারই ভালো হবে। দেখুন, আমি আপনার বাজে কথা আর শুনতে চাই না। আপনি প্লিজ এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আমি একজন এমএলএ, আমাকে একদম চাতালুক মনে করো না। তুমি জানো আমি কি কি করতে পারি? সবার সামনে তোমার পুরো পরিবারকে গায়েব করে দিতে পারি, আর কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি চিৎকার করব। হ্যাঁ, করো করো, চিৎকার করো, দেখি চিৎকার করো। কেউ এলে তাকে গুলি করে দেবো। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। তোমার স্বামী তার বিজনেসে লাভ করবার জন্য আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল কিনা ভুলে গেছো? সবাইকে বলে দেবো তুমি তোমার স্বামীর বিজনেসে লাভ করানোর জন্য কি কি করেছো। ভালোভাবে বলছিলাম, মেনে নিতে পারতে। এইসব আমাকে করতে হতো না। আমার কি ভালো লাগলো? চলো চলো, আর বেশি নাটক না করে বেডরুমে চলো। চলো। ক্ষমতার জোরে যা কিছু ইচ্ছে হয় তাই করার অহংকার, এটা কি সত্যি ছিল, নাকি কারো মন গড়া কোনো গল্প ছিল, নাকি সেটা শুধু এই জন্য ছিল যে তিনি একজন জনতা দ্বারা নির্বাচিত প্রতিনিধি, নাকি এই জন্য যে একজন অপরাধী ভোটে জিতে একজন জনপ্রতিনিধি হয়ে গিয়েছিল? কারণ সে যাই হোক না কেন, কিন্তু এত বড় একটা ক্রিমিনাল রেকর্ড রাখা ব্যক্তি ভোটে জিতে একজন জনপ্রতিনিধি হতে পারলে এটা নিজে থেকেই অনেক বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এরকম অপরাধীদের জনপ্রতিনিধি হওয়া একরকম আভাস যে ভবিষ্যতে অপরাধ শুধুই বাড়বে, আর এই ধরনের অপরাধীদের অপরাধ আটকানো খুবই মুশকিল হবে। শান্তি দিদি, ওঠো শান্তি দিদি, শান্তি দিদি, শান্তি দিদি, শান্তি দিদি, শান্তি দিদি ওঠো, শান্তি দিদি, শান্তি দিদি, শান্তি দিদি, শান্তি দিদি। মেম সাহেব, ওই শান্তি দিদি উঠছে না মেম সাহেব। ও হয়তো পূর্ব, তুই বাড়ির ভেতরে যা।
আর হ্যাঁ শোন, তুই আর মেঘা যদি মুখ খুলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ইন্সপেক্টর হরিশ বলছি, সুন্দরবা পুলিশ স্টেশন। ইন্সপেক্টর, আমি এমপি রঘুনাথ বলরাম বলছি। হ্যাঁ স্যার, বলুন। আমার আর একটা বাংলোতে আমার একটা কাজের মেয়ে আত্মহত্যা করেছে। আমার স্ত্রী আমাকে ফোন করেছিল আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছন। ঠিক আছে স্যার, আমরা পৌঁছচ্ছি। আসুন স্যার। আসুন ইন্সপেক্টর, ভেতরে আসুন। তোমরা দুজন এখানেই থাকো। ইন্সপেক্টর, ও ও ওখান থেকে পড়েছিল, আর প্রথমে পূর্বই ওকে এখানে পড়ে থাকতে দেখে। একটু ঠিক করে বলুন, ও ঠিক কোথায় পড়েছিল? সাহেব, এখানে পড়েছিল। স্যার, আমরা গেটের পাশেই ছিলাম। কোনো চিৎকার বা ওপর থেকে নিচে পড়ার কোনো আওয়াজ শুনতে পেয়েছিলে? না স্যার, আমরা কিছু শুনতে পাইনি স্যার। আমিও বাড়ির ভেতরে ছিলাম, আমিও তো কোনো আওয়াজ শুনিনি। অ্যাকচুয়ালি ইন্সপেক্টর, শান্তি কিছুদিন আগে সিঁড়ি থেকে পড়ে গেছিল। ও খুব ব্যথাও পেয়েছিল। তারপর থেকে ও খুব ডিপ্রেস থাকতে শুরু করে। শোনো, দেওয়ালে এই চিহ্নগুলোর ছবি তোলো, আর ওদিকটারও। খুব অদ্ভুত ব্যাপার স্যার, দেখে তো মনে হচ্ছে না যে ছাদ থেকে পড়েছে। আমারও তাই মনে হচ্ছে। নিচে রক্তের কোনো দাগ নেই, কিন্তু এটা কি করে সম্ভব? আর স্যার, ওই সার্ভেন্ট কোয়ার্টারের দেওয়ালেও অদ্ভুত কিছু দাগ ছিল। শান্তির ফ্যামিলি কোথায় থাকে? ওই জায়গাটা, কি জায়গাটা বলেছিল জানো? কেদানবাড়া সাহেব। ওর বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে? না, এই যে শান্তির মোবাইল ফোনটা আমার কাছে আছে। কে কে থাকে ওর বাড়িতে? আমি ঠিক বলতে পারবো না কে কে থাকে ওর বাড়িতে। সাহেব, ওনার একটা ছেলে আছে সাহেব, রমেশ। শান্তি কবে থেকে কাজ করছে এখানে? 8 মাস ধরে। আপনাদের দুজনকে পুলিশ স্টেশন যেতে হবে। কেন? আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে কেন? আপনাদের দুজনের স্টেটমেন্ট দরকার। যেটা দেখা যাচ্ছে সেটা সত্যি নয়, আরো কিছু আছে। হ্যাঁ স্যার, ওদের কাজের ছেলেটা খুব ভয় পেয়ে আছে। ওর গায়ে অনেক দাগ দেখতে পেলাম, ওকে যেন খুব খারাপভাবে মারা হয়েছে। কিছু তো আছে যেটা এরা লুকোচ্ছে। একজন এমপির বাড়িতে কাজ করত এক পরিচারিকার মৃত্যু হয়। এমপি নিজেই পুলিশকে ফোন করে জানায় যে মৃত্যু ছাদ থেকে পড়ে যাওয়ার ফলে হয়েছে। তার স্ত্রী যে বয়ানটা দিয়েছিল সেটা পুলিশের ঠিক মনে হয়নি। পুলিশের সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই ওরা কিছু লুকোচ্ছে। এই কেসের তদন্ত চাঞ্চল্যকর একটি অপরাধের রহস্য উন্মোচন করতে চলেছিল। হ্যালো, রমেশ কথা বলছো? হ্যাঁ। শান্তি দেবী কি তোমার মা? কি হয়েছে? আপনি কে বলছেন? তোমার মা মারা গেছে, তুমি তাড়াতাড়ি গুড়গাঁও চলে এসো। দেখুন স্যার, গত 8 মাস ধরে আমার সঙ্গে তো মায়ের কথাই হয়নি।
যবে থেকে মা দিল্লিতে কাজ করতে গেছে তবে থেকে। তুমি শুধু গুড়গাঁও চলে এসো, সুন্দরবা পুলিশ স্টেশনে চলে এসো। ওই ইন্সপেক্টর কোথায়, আর আমি এখানে কতক্ষণ বসে থাকবো? ইন্সপেক্টর এক্ষুনি চলে আসবেন। আমার স্বামী একজন এমপি, বুঝলেন? সেটা জানেন তো? পূর্ব, আমার মনে হচ্ছে তুমি কোনো ব্যাপারে ভয় পেয়ে আছো। হয়তো শান্তি ছাদ থেকে পড়েনি, আর তুমি জানো সত্যটা কি। আমার মনে হচ্ছে বাড়িতে কিছু চলছে, যেটা হয়েছে সেটাকে লুকোনোর চেষ্টা চলছে। সাহেব, আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি সাহেব। আমার শরীরটা খুব খারাপ লাগছে। ওর জন্য কিছু খাবার নিয়ে এসো, আর 1 কাপ চা নিয়ে এসো তাড়াতাড়ি। স্যার, হসপিটাল থেকে ফোন এসেছে। পূর্ব, এখানে তোমায় কাউকে ভয় পেতে হবে না। আগে তুমি খেয়ে নাও, আমরা পরে কথা বলবো। শিবা, তুমি এখানেই থাকো। তোমাকে আগেও বলেছি আমি ওখানে যেতে পারবো না। তুমি কিছু জানো? ওরা আমাকে এই পুলিশ স্টেশনের মধ্যে বসিয়ে রেখেছে। এই লোকগুলোর মাথা খারাপ হয়ে গেছে। শোনো, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এই কেসটার মধ্যে আমি জড়াতে চাই না, আর এই সমস্যাটাকে তুমি নিজেই মেটানোর চেষ্টা করো। দেখুন, মৃত্যুটা কিন্তু ছাদ থেকে পড়ে যাওয়ার জন্য হয়নি। আমারও তাই সন্দেহ। বডিতে মারধরের প্রচুর চিহ্ন আছে, সিরিয়াস ইন্টারনাল ব্লিডিংও হয়েছে। এরকম কোনো বডি পার্ট নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। অভিলাষা বলরাম একটা কলেজের প্রফেসর, ওনার স্বামী একজন এমপি। স্যার, আমার মনে হচ্ছে একমাত্র পূর্বই রয়েছে যে আমাদের সব সত্যি বলতে পারে। পূর্ব, আর কিছু লাগবে? না সাহেব। পূর্ব, এটা আমরা বুঝতে পেরেছি যে শান্তির মৃত্যু না তো আত্মহত্যা না দুর্ঘটনা, বরং একটা মার্ডার কেস। পরিষ্কার বোঝা যাচ্ছে যে শান্তিকে পিটিয়ে খুন করা হয়েছে। কিন্তু তুমি ভয় পেও না, এরা যেই হোক না এমপি প্রফেসর, নিশ্চয়ই ধরা পড়বে, বিশ্বাস রাখো। পূর্ব পুলিশকে যেটা বলেছিল তাতে এক বর্বর, নিষ্ঠুর, অমানবিক, জঘন্য ঘটনার প্রকাশ পেয়েছিল। একটা বিকৃত মানসিকতার ঘটনা। সাহেব, আমি 1 বছর আগে রঘুনাথ বাবুর বাড়িতে কাজ করতে এসেছিলাম। মেঘা দিদি ওখানে আগে থেকেই কাজ করতো সাহেব। সাহেবের বন্ধু থাকেন মাঝিগড়ে, উনি একে পাঠিয়েছেন। ঠিক আছে। রঘুনাথ বাবুর বাড়িতে একটা চাকরের দরকার ছিল, তাই আমার বাবা আমাকে ওনার বাড়িতে কাজ করতে পাঠিয়েছিলেন সাহেব। রঘুনাথ বাবু এই বাংলোয় থাকতেন না? না সাহেব, ওখানে মেম সাহেব আর ওনার ছেলেই থাকেন। রঘুনাথ বাবু ওখানে মাঝে সাঝে আসেন সাহেব। আচ্ছা, এই যে তোমার মেম সাহেব, সে তোমাদের খুব মারধর করে না? তোমার হোমওয়ার্ক করা হয়ে গেছে? মেঘা, এখানটা পরিষ্কার করিসনি এখনো? মেম সাহেব,
আমি এই করছিলাম। এইখানটা পরিষ্কার করার পর সোজা ওখানে চলে গেলি, আর মাঝখানটা পরিষ্কার করা ভুলে গেলি, আর জিজ্ঞেস করাতে বলছিস এখন করব। সত্যি আমি এই এখনই করছিলামই। চুপ, সব বুঝতে পারি আমি। জানিস না আমার কিরকম কাজ পছন্দ? আবার শেখাবো নাকি? আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কিছু না মেম সাহেব। মন দিয়ে নিজের কাজ কর। যদি একটাও প্লেট ভাঙে না, তাহলে মনে রাখবি আমি তোকে ভেঙে দেবো। সব ফাঁকিবাজের দল। মেঘা দিদি আমার সাথে কখনো কথা বলতো না। সেদিন বুঝতে পারলাম ও কেন এত ভয়ে ভয়ে থাকতো। মেম সাহেব আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন এরকম ভুল হবে না। খবরদার যদি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিস। আর যদি আমরা মার খাওয়ার থেকে বাঁচতে চাইতাম, তাহলে আমাদের আরো বেশি করে মার খেতে হতো। ছোট ছোট ভুলের জন্যও অনেক বেশি মার খেতে হতো। ওনার বলা সব কাজ উনি বলার সঙ্গে সঙ্গেই করতে হতো। আর যদি সেরকমটা না হতো, তাহলে উনি আমাদের রড দিয়ে মারতেন, কিংবা হাতের কাছে যা পেতেন তাই দিয়ে মারতেন। একবার আমি ভুল করে রঘুনাথ বাবুর কাছে অভিযোগ জানিয়ে ফেলি। আমি ওখান থেকে পালাতে চাইছিলাম, কিন্তু আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে পালালে পরে সিকিউরিটির লোকেরা আমাকে গুলি করে দেবে। বাড়িতে সব জায়গায় ক্যামেরা ছিল, এমনকি আমাদের বাথরুমেও ক্যামেরা লাগানো ছিল। আমি আর মেঘা দিদি আমরা জামা কাপড় পরেই স্নান করতাম। আমাদের যে কোনো ভুল মেম সাহেব ক্যামেরায় ধরে ফেলতেন। আর তারপরে সার্ভেন্ট কোয়ার্টারের দেওয়ালে ওই যে অদ্ভুত দাগগুলো রয়েছে, সেগুলো মেম সাহেব আমাদের খুব জোরে জোরে মারতেন। মারতে মারতে যখন ভুল করে ওনার হাত থেকে রড বেরিয়ে যেত, তখন সেটা দেওয়ালে গিয়ে লাগতো। তারপরে মেম সাহেব আমাদের দুজনকে হাঁটু মুড়ে বসিয়ে দিত, আর তারপর আমাদেরকে খেতে বলতেন। সাহেব, আসলে মেম সাহেব নিজের ছেলের পেচ্ছাপ খাওয়াতো সাহেব। শান্তি ওখানে 8 মাস আগে এসেছিল। হ্যাঁ সাহেব, ওই শরৎ নামের এজেন্ট ওকে নিয়ে এসেছিল। ম্যাডাম আজই গ্রাম থেকে এসেছে। সেটা তো ঠিক আছে, কিন্তু কাজ করতে পারে তো? হ্যাঁ, আসলে ওকে অন্য আর একজন ক্লায়েন্টের জন্য এনেছিলাম। রঘুনাথ বাবুর ফোন এলো, তাই ওকে এখানে নিয়ে এলাম। ঠিক আছে, আজ থেকেই কাজ শুরু করে দাও। এখানে কিরকম ছুটি পাওয়া যায়? কি হলো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। একটা নতুন কাজ পেয়েছি। তোমার কাছে ফোন আছে? হ্যাঁ দিদিমণি। আমাকে দাও। কিন্তু কেন দিদিমণি, কি হয়েছে? এই বাড়িতে কাজের লোকের ফোন রাখার বারণ আছে। তবে দিদিমণি, আমি আমার ছেলের সাথে কিভাবে কথা বলবো? যখনই কথা বলবার হবে তা আমাকে বলো। আর দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। রান্নাঘরে তুমি মেঘা আর পূর্বর সঙ্গে কি কথা বলছিলে? আমি ওই মানে মেম সাহেব, ও জিজ্ঞেস করছিল যে এখানে ছুটি কেমন পাওয়া যায়। হ্যাঁ, আমি শুধু জিজ্ঞেস করেছিলাম ছুটি। যখন ওরা দুজন তোমাকে বলছিল যে কাজ করার সময় কথা বলতে নেই,
তো তখন তুমি বোঝোনি? দিদিমণি, কাজ করতে করতে কথা বললে কি হয়েছে? এমন কি ভুল করেছি আমি? আমি বলছি তোমার ভুলটা কি। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমায় মারছেন কেন? ছাড়ুন আমায়, ছেড়ে দিন। তোরা তিনজন শুনলি? তোরা তিনজন নিজের নিজের হাত টেবিলের উপর রাখ। শান্তি দিদিও বুঝে গিয়েছিল ও কোন বিপদের মধ্যে পড়েছে। এখন আমরা তিনজন মিলে এই সব কিছু সহ্য করছিলাম। শান্তির মৃত্যু অভিলাষের মারের জন্য হয়েছে। হ্যাঁ স্যার, আমরা ওকে অনেক ইঙ্গিত দিয়েছিলাম, কিন্তু আমাদের ইঙ্গিত বুঝতে পারেনি। আমরা ওকে বলেছিলাম যে কথা বলো না, মুখের উপর উত্তর দিও না, মুখ বুঝে সব সহ্য করা শিখে ফেলো। এখান থেকে বেঁচে পালানোর কোনো উপায় নেই। কিন্তু না, ও কথা শুনতো না, কারোর কথা শুনতো না। পূর্ব, গতকালও শান্তিকে মারা হয়েছিল। আলু, কফি আর পেঁয়াজের পকোড়া। আমার বন্ধু 4:30-এর মধ্যে চলে আসবে, তাই তার মধ্যে সবকিছু শেষ করতে হবে। আর হ্যাঁ, আমি আমার বাড়ির পুরোটা পরিষ্কার চাই। আর এই দেখো কিচেন কিভাবে ছড়িয়ে রেখেছে সবকিছু। আমার বন্ধু আমার সঙ্গে কিচেনে আসতে পারে। আমি সবকিছু পরিষ্কার চাই। আর হ্যাঁ, ওই মেঘার পূর্বকে আমি কিছু কাজের জন্য বাইরে পাঠিয়েছি, তাই সবকিছু তোকে একাই করতে হবে। কিরে, কেমন আছিস? হাই অভিলাষা, হাউ আর ইউ? আই এম গুড, গুড টু সি ইউ। আয় আয়, ভিতরে আয়। ভেরি নাইস পেইন্টিং অভিলাষা। কোথা থেকে আনিয়েছিস? থ্যাঙ্কস। এইটা আমার হাজবেন্ডের বন্ধু সুইজারল্যান্ড থেকে এনেছিল। নাইস না? ভেরি নাইস। এখন উনি কোথায়? সব সময় কাজে ব্যস্ত। তুই তো জানিস ও স্কেডিউল কত বিজি থাকে। তারপর কলেজ কেমন চলছে? ভেরি হেক্টিক। একদিনে 6টা করে লেকচার দিতে হয়। দাঁড়া 1 মিনিট। শান্তি, শান্তি কিছু স্ন্যাক্স নিয়ে আয়। হ্যাঁ দিদিমণি, এক্ষুনি আনছি। শান্তি, এখন পর্যন্ত কিছু রেডি হয়নি তাই না? হ্যাঁ দিদিমণি, আর 5 মিনিটে হয়ে যাবে। অভিলাষা, খুব মজা হয়েছে। এবার তুইও আয় আমার বাড়িতে। নেক্সট উইকের একটা প্ল্যান বানাই। শিওর, একদম। বাই, ইট ওয়াজ নাইস মিটিং হিয়ার। থ্যাঙ্কস ফর কামিং। টেক কেয়ার। আমি তোকে বলেছিলাম না যে 4:30-এর মধ্যে সবকিছু তৈরি করে ফেলতে হবে। দিদিমণি, ওই পরিষ্কার করতে দেরি হয়ে গেল। মেঘার পূর্ব নেই তো, তাই একাই সামলাতে হচ্ছে সব। তুই 8 মাস ধরে আমার বাড়িতে কাজ করছিস না? তাই এতদিনে আমি তোকে টাইমে কাজ করা শেখাইনি? মনে হচ্ছে সবকিছু ভুলে গেছিস। আবার নতুন করে শেখাতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। মনে হচ্ছে সবকিছু ভুলে গেছিস, আবার নতুন করে শেখাতে হবে। মেম সাহেব দিদিকে রড দিয়ে খুব বাজেভাবে মেরেছিল। যখন আমরা ওকে ঘরে রেখে আসি তখনও ও বেঁচে ছিল। একের ঘরে রেখে দিয়ে আয়, আর মনে রাখিস আজ কিন্তু ওকে একদম খেতে দিবি না। যা। পরের দিন ওকে কাজ করতে ডাকার জন্য পাঠানো হয়। যখন আমি ঘরে গেলাম তখন ও মরে গিয়েছিল। সেটা কটার সময়? প্রায় সকাল 7:30টার সময়। আর আমাদের কাছে কল এসেছিল প্রায় 11:30টা। হ্যাঁ সাহেব, সকাল প্রায় 9:30 নাগাদ রঘুনাথ বাবু এসেছিলেন। তুমি নিজের রাগ কন্ট্রোল করতে আর কবে শিখবে? কতবার আমি তোমাকে বুঝিয়েছি, তুমি কি বুঝতে পারো না? এবার বোঝো। সামান্য এক ঝির জন্য তুমি আমার উপর চিৎকার করছো? আরে তুমি আমার কথাটা কি বুঝতে পারছো? তুমি ওকে মেরে ফেলেছো, তাও বাড়ির ভেতর। আর এই কথাটা বাকি দুজন চাকরও জেনে গিয়েছে। হ্যাঁ, তা তো ভালোই হয়েছে, এতে ওরাও শিক্ষা পেয়ে গেল। তোমার কি কোনো ধারণা আছে এসবের দোষ যদি আমার উপর পড়ে তাহলে কত মূল্য দিতে হবে? আর এতে এমন কি আছে? লাশটাকে কোথাও গুম করে দাও। এমনিতেও তোমাকে কে জিজ্ঞেস করবে? তুমি আর এতে মাথা ঘামিও না, আমাকে আমার মতো কাজ করতে দাও। মেঘা, ওপর থেকে অজিতকে নিয়ে এসো, তোমরা দুজনে এখনই বেরোবে। পূর্ব, তুই এখানেই থাকবি আর দিদিমণি যা বলবে সেটাই করবি। আর শোনো, আমি তোমাকে ফোনে বলে দেবো শান্তির মৃত্যু কখন আর কিভাবে হয়েছিল। আমি যেমন বলবো সেরকম ভাবেই পুলিশে বলবে। শান্তি ছাদ থেকে পড়ে গেছিল, ঠিক আছে? শুনতে পেলি আমি কি বললাম? পূর্ব, তুমি ভয় পেও না, আজকের পর এরা তোমায় ছুঁতেও পারবে না। স্যার, অভিলাষা দেবী বাইরে খুব ঝামেলা করছে। আমি এক্ষুনি এই মুহূর্তে কমপ্লেন করব। তোমরা ভেবেছোটা কি তোমরা এভাবে আমাকে বিরক্ত করতে পারো না? সোজা হ্যারাসমেন্টের কেস করব, হ্যারাসমেন্টের। আমাকে দেখে আপনাদের ক্রিমিনাল মনে হয়? বিনা প্রমাণে আমাকে লকআপে কি করে রাখতে পারেন আপনারা? লুক ইন্সপেক্টর, আমি একজন শিক্ষিতা মহিলা, একজন প্রফেসর, আমার স্বামী এমপি। আপনারা আমার সঙ্গে এরকম করতে পারেন না। অভিলাষা দেবী, এই ব্যাপারটাই তো আমাদের মাথায় আসছে না। আপনি একজন শিক্ষিতা মহিলা, প্রফেসর, কলেজেও পড়ান, তারপরেও আপনার বাড়ির কাজের লোকদের সঙ্গে এরকম ব্যবহার করেন। আপনি প্রথমে শান্তিকে খুন করেছেন, তারপর সেই খুনটাকে লুকানোর চেষ্টা করেছেন। কি বাজে কথা বলছেন আপনি? কি প্রমাণ আছে আপনার কাছে? শান্তি ছাদ থেকে পড়ে যায়নি, আর না দুদিন আগে সিঁড়ি থেকে পড়ে গেছে, বরং আপনি ওকে পিটিয়ে মেরেছেন। আপনি আপনার বাড়ির কাজের লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, জানোয়ারের থেকেও খারাপ ব্যবহার করতেন ওদের সঙ্গে, করতেন কি না? আপনি শান্তিকে এমন পিটলেন যে ও মরে গেল। তারপর আপনার স্বামী আপনাকে আইডিয়া দিল যে ও ছাদ থেকে পড়ে মরে গেছে। ওয়েলকাম টু ব্রিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনি শান্তিকে এমন পিটলেন যে ও মরে গেল। তারপর আপনার স্বামী আপনাকে আইডিয়া দিল যে ও ছাদ থেকে পড়ে মরে গেছে। কি হচ্ছে এসব? যখন এসব হয়েছিল আমি শহরে ছিলাম না। আমার ওয়াইফ আমাকে ফোন করে বলেছিল এই ঘটনাটার ব্যাপারে। আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়েছি। হয়ে গেল, দ্যাটস ইট, যান। রঘুনাথ বাবু, আপনি খুব ভালো করেই জানতেন যে আপনার স্ত্রী শান্তিকে খুন করেছে। সেই মুহূর্তেই আপনি বাংলায় যান, আর এই খুনটা লুকোনোর প্ল্যানটাও আপনার। আমরা এই ক্রাইমের পুরো ডিটেল জেনে গেছি। এসব কি বাজে কথা? তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমি একজন এমপি, সংসদের সদস্য, জনগণের নির্বাচিত প্রতিনিধি। আমি সত্যের জন্য লড়াই করি। তাহলে আমি কেন কারুর খুনের চেষ্টাকে লুকোনোর চেষ্টা করব? আমাদের কাছে আপনাদের বাংলোর চাকর পূর্বের স্টেটমেন্ট আছে, আর আপনার স্ত্রী অভিলাষা সে তার অপরাধ স্বীকার করেছে। এটা হতেই পারে না। আপনার স্ত্রী আমাদের কাস্টাডিতে, আর আমাদের কাছে আপনার বিরুদ্ধে একজন অপরাধীকে লুকোনো আর প্রমাণ লোপাটের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। দেখো ইন্সপেক্টর, তুমি বুঝতে পারছো না। শোনো, আমার স্ত্রী আসলে মানসিকভাবে অসুস্থ। ও নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। আপনার যা বলবার বলতে পারেন, কিন্তু আমাদের হেফাজতে। অঙ্কিতা, কি হয়েছে? কিছু না। আর ওকে? এই খবরটা দেখে তুমি চিন্তা করছো তো? আমিও। তুমি জানো যে আমার বিজনেসের ব্যাপারে ওকে দরকার না হলে এই নোংরা লোকটাকে আমি আমার বাড়িতে ঢুকতেও দিতাম না। কি হলো, তুমি এত ভয় পাচ্ছ কেন? দেখো, আমরা কিন্তু এই লোকটার থেকে সাহায্য নিইনি, তাই আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই।
এখনো অনেক রহস্য প্রকাশ্যে আসা বাকি ছিল। জনতার দ্বারা নির্বাচিত প্রতিনিধি রঘুনাথ বলরামের অপরাধের অনেক সূত্র প্রকাশ্যে আসা বাকি ছিল। তার স্ত্রী অভিলাষা বলরামের বিষয়েও কিছু চমকে দেওয়ার মতো সত্য প্রকাশ্যে আসা বাকি ছিল। রঘুনাথ বলরামকে পুলিশি হেফাজতে নেওয়ার পরে কি অঙ্কিতা আহুজা তার মনের মধ্যে লুকিয়ে রাখা কথাগুলো সবার সামনে বলতে পারবে? অঙ্কিতা আহুজার এই অভিযোগ কি রঘুনাথ বলরামের অপরাধের তালিকায় যুক্ত হবে, নাকি এটা শুধুমাত্র একটা কাহিনী ছিল যেটা একজন প্রভাবশালী মানুষের দিকে আঙুল তুলছিল? এই কেসের সঙ্গে যুক্ত অনেকগুলো চমকপ্রদ ঘটনা আপনাদের রাজনীতির সঙ্গে যুক্ত অপরাধীদের বিষয়ে চিন্তা করতে বাধ্য করবে। যাদের জেলে জায়গা হওয়া উচিত তারা নির্বাচনে দাঁড়ায় যেতে, আর তারপর প্রকাশ্যে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে, আর আইনও এদের গ্রেফতার করতে সংকোচ বোধ করে। সাধারণ মানুষ শুধু এটাই ভাবতে থাকে যে কেন একটা কঠোর আইনি ব্যবস্থা শুধুমাত্র কাগজেই রয়ে গেছে, সেটাকে কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবহার করা এত মুশকিল কেন? এই কেসের দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আগামী দিন আগামী পর্বে ক্রাইম পেট্রোল 10 থেকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।